স্টুডেন্টস, আজ আমরা অ্যারোমেটিক অ্যামিনের ক্ষারকীয় ধর্ম নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষারকীয় ধর্ম আলোচনা করেছি। এই ভিডিওটার লিঙ্ক আই বাটনে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো চলো আজকে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষারকীয় ধর্ম নিয়ে আলোচনা করব। একটার পর একটা উদাহরণ নেব এবং যে অ্যারোমেটিক অ্যামিনগুলো নেব তাদের ক্ষারকীয় ধর্মের তুলনামূলক আলোচনা আমরা দেখব। তো চলো প্রথমে এক্সাম্পল 1, প্রথম উদাহরণটা আমরা নেব। প্রথম উদাহরণটা দেখো, প্রথমে আমরা নিচ্ছি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো এদের মধ্যে যদি ক্ষারকীয় ধর্ম তুলনা করি তাহলে কোনটা বেশি ক্ষারীয় আর কোনটা কম ক্ষারীয় এবং তাদের একটা আমরা ক্রম পাবো, সেটা আমরা দেখব। তাহলে দেখো, প্রথম এই যৌগটাতে দেখো, আমরা প্রথমেই বলেছি যে অ্যামিনের ক্ষারকীয় ধর্ম জিনিসটা কি, আমরা এর আগের ভিডিওতেও আলোচনা করেছি। সেটা কি না, এই অ্যামিনের এই নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ার অফ ইলেকট্রনটা অ্যামিন কত সহজে কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, তার মানে কি যার ইলেকট্রন নেই এমন কোনো স্পিসিস, এমন সেটা কোনো অণু হতে পারে, কোনো আয়ন হতে পারে, তাকে কত সহজে এই লোন পেয়ার অফ ইলেকট্রনটা ডোনেট করে দিতে পারে বা দান করে দিতে পারে, সেটার ওপরেই অ্যামিনের ক্ষারকীয় ধর্ম নির্ভর করে। তাহলে দেখো, প্রত্যেকটা অ্যামিনের নাইট্রোজেনের ওপর একটা করে লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা সে কত সহজে ওই ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিসটাকে দিয়ে দিতে পারবে, অর্থাৎ যার ইলেকট্রন নেই সেই ধরনের কোনো অণু হতে পারে বা আয়ন হতে পারে, তাকে কত সহজে দিয়ে দিতে পারবে, সেটার ওপরেই এর ক্ষারকীয় ধর্মটা নির্ভর করবে। তাহলে দেখো, প্রথমে যদি 1 নম্বর যৌগে আমরা দেখি তাহলে এখানে কী দেখতে পাবো না, দেখো এখানে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা কী হচ্ছে না, এই বেঞ্জিন রিংয়ের সাথে রেজোন্যান্সে যাবে, অর্থাৎ রেজোন্যান্স করবে। দেখো এই লোন পেয়ারটাও এই বেঞ্জিনের সাথেও রেজোন্যান্স করবে, এই বেঞ্জিন রিংটার সাথেও রেজোন্যান্স করবে, আবার এই বেঞ্জিন রিংটার সাথেও রেজোন্যান্স করবে। আবার এই লোন পেয়ারটা যদি দেখি তাহলে এটা এই বেঞ্জিন রিং, এই বেঞ্জিন রিং, আবার এই বেঞ্জিন রিং। তাহলে এখানে একটা রেজোন্যান্স দেখতে পাচ্ছি, এখানে দুটো রিংয়ের সাথে রেজোন্যান্স দেখতে পাচ্ছি, আর এখানে 3টে রিংয়ের সাথে রেজোন্যান্স দেখতে পাচ্ছি। তার মানে তোমরা দেখো, যেখানে এই লোন পেয়ার অফ ইলেকট্রনটা কেবলমাত্র একটা রিংয়ের মধ্যেই রেজোন্যান্সে যাচ্ছে, আর এর যে লোন পেয়ার আছে এর মাথার উপর, সেটা দুটো রিংয়ের মধ্যে রেজোন্যান্সে যাচ্ছে, আর এর যে লোন পেয়ারটা আছে এটা 3টে রিংয়ের মধ্যে রেজোন্যান্সে যাচ্ছে। তার মানে দেখো, এখানে যেহেতু 3টে রিংয়ের মধ্যে রেজোন্যান্সে চলে যাচ্ছে, তাহলে এই নাইট্রোজেনের উপর যে ইলেকট্রনের ঘনত্ব বা ওই লোন পেয়ারের যে উপস্থিতি, সেটা সবচেয়ে কম হবে। তার চেয়ে কম হবে এটা, কারণ এখানে দুটো রিংয়ের মধ্যে যাচ্ছে। আর সবচেয়ে বেশি ইলেকট্রন ঘনত্বটা কোথায় পাবো, এই নাইট্রোজেনের উপর, কারণ এটা কেবলমাত্র একটা রিংয়ের মধ্যে রেজোন্যান্সে যাচ্ছে। তাহলে যেহেতু এটাতে ইলেকট্রন ঘনত্বটা বেশি পাবো এদের থেকে, তাহলে এই লোন পেয়ারটা খুব সহজেও কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, সেটা কোনো আয়ন হতে পারে বা কোনো অণু হতে পারে, তাকে সহজে দিয়ে দিতে পারবে। কিন্তু তুমি এর ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যেহেতু দুটো রিংয়ের মধ্যে যাচ্ছে রেজোন্যান্সে, তাহলে এর সাপেক্ষে এই নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ঘনত্বটা অনেকটাই কম হবে। ফলে এর থেকে কম দিতে পারবে ইলেকট্রনটা কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিসকে। আর এই নাইট্রোজেনের উপর যে ইলেকট্রন ঘনত্বটা আছে এটা আরও কম, কেননা এটা 3টে রিংয়ের মধ্যে রেজোন্যান্সে যাচ্ছে। তাই এই নাইট্রোজেনের উপর যে ইলেকট্রন ঘনত্বটা আছে সেটা কিন্তু সহজে কাউকে দিতে পারবে না, কারণ তারা 3টে রিংয়ের মধ্যে চলে যাচ্ছে। তাহলে সেই হিসেবে বলতে গেলে সবচেয়ে সহজে দিতে পারবে বা সবচেয়ে বেশি সহজে দিতে পারবে এই যৌগটা, তারপরে এই যৌগটা, তারপরে এই যৌগটা। তার মানে আমি বলতে পারি সবচেয়ে বেশি
ক্ষারকীয়তা কে দেখাবে? 1 নম্বর, তারপরে দেখাবে 2 নম্বর, তারপরে দেখাবে 3 নম্বর। এরপরে আমরা চলে আসবো এক্সাম্পল 2 অর্থাৎ দ্বিতীয় উদাহরণে। দ্বিতীয় উদাহরণে যে যৌগগুলো আমরা নেব দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর। তাহলে দেখো এই তিনটে যৌগ যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে দেখো, এখানে এরও মাথায় একটা লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনের মাথায়, এই নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার আছে, আর এই নাইট্রোজেনের মাথায়ও একটা লোন পেয়ার আছে। তাহলে দেখো যেহেতু এখানে বেনজিন রিং তিনটের ক্ষেত্রেই আছে একটা করে, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই রেজোনেন্স দেখা যাবে একটা করে। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই একটা করে রেজোনেন্স পাচ্ছি, এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা। তার মানে রেজোনেন্স এফেক্টটা কমন তিনজনের ক্ষেত্রে। তাহলে তাহলে রেজোনেন্স এফেক্ট দিয়ে কিন্তু আমরা এখানে বলতে পারবো না যে কার ক্ষারকীয়তা বেশি। তাহলে আমাকে অন্য কোনো কিছু দেখতে হবে। তিনটের ক্ষেত্রেই রেজোনেন্স একটা করে হচ্ছে, তাহলে রেজোনেন্সটা কমন হয়ে গেল। এবার দেখতে হবে, দেখো এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আর এখানে কোনো মিথাইল গ্রুপ নেই। আমরা জানি কি মিথাইল গ্রুপের কি এফেক্ট আছে? প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট মানে কি? ও ইলেকট্রন ঠেলে। তাহলে এখানে যেহেতু দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে দুটো প্লাস আই এফেক্ট দেখতে পাবে। এখানে একটা এর জন্য, এই মিথাইলের জন্য একটা, এখানে একটাই প্লাস আই এফেক্ট দেখতে পাবে, আর এখানে নো প্লাস আই এফেক্ট। এখানে কিন্তু কোনো প্লাস আই এফেক্ট নেই। তাহলে ভেবে দেখো, এখানে দুটো মিথাইল প্লাস আই এফেক্ট দিয়ে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্বটা বাড়িয়ে দিচ্ছে, এখানে একটা মিথাইল প্লাস আই এফেক্ট দিয়ে ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে, আর এখানে কেউ ঠেলে ইলেকট্রন ঘনত্ব মানে ইলেকট্রন ঠেলে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে না। তার মানে নিশ্চয়ই এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব কোন যৌগের হবে? নিশ্চয়ই এই যৌগের, কারণ এখানে দুটো মিথাইল ঠেলে ইলেকট্রন ডেন্সিটিটা বা ইলেকট্রন ঘনত্বটা নাইট্রোজেনের উপর বাড়াচ্ছে, এখানে একটা বাড়ছে, তাহলে এর থেকে কম ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের উপর হবে এই যৌগটার ক্ষেত্রে, আর সবচেয়ে কম ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের উপর হবে এই যৌগটার ক্ষেত্রে, কারণ এখানে কেউ ঠেলছে না, কেউ ঠেলে ইলেকট্রন ডেন্সিটি ওর উপর বাড়াচ্ছে না। তাহলে সবচেয়ে বেশি সহজে কে দিতে পারবে? এই নাইট্রোজেনটা তার ইলেকট্রন ডেন্সিটিটা সবচেয়ে বেশি সহজে দিয়ে দিতে পারবে, তারপরে এ দিতে পারবে, আর সবচেয়ে কম দিতে পারবে হচ্ছে এটা, এই 3 নম্বর যৌগটা। তাহলে আমরা বলতে পারি ক্ষারকীয়তা সবচেয়ে বেশি হবে 1-এর, তারপরে হবে 2-এর, তারপরে হবে 3-এর। এরপরে চলে আসবো আমরা এক্সাম্পল 3 অর্থাৎ উদাহরণ 3-তে। তো 3-তে আমরা কতগুলো যৌগ নিচ্ছি, যেমন দেখো প্রথমে আমরা নিচ্ছি, আচ্ছা এখানে আমরা যে যৌগগুলো নেব তার মধ্যে অ্যালিফ্যাটিক অ্যামিনো আছে, আবার অ্যারোমেটিক অ্যামিনো আছে। তো তাদের মধ্যে আমরা ক্ষারকীয় ধর্মের তুলনাটা করব। দেখো, তো প্রথমে আমরা একটা অ্যালিফ্যাটিক অ্যামিন নিচ্ছি, মনে করো CH3NH2, 1 নম্বর। 2 নম্বরে আমরা নিলাম মনে করো অ্যারোমেটিক NH2, এটা নিলাম। 3 নম্বরে আমরা নিচ্ছি অ্যানিলিন, এইটা। তো এদের মধ্যে ক্ষারকীয় ধর্মের তুলনা আমরা করব। দেখো, তো এক্ষেত্রে তাহলে দেখো প্রত্যেকটা নাইট্রোজেনের উপর একটা করে লোন পেয়ার আছে, আমরা জানি লোন পেয়ার আছে। এবার প্রত্যেকটাতে কি কি এফেক্ট কাজ করছে আমরা সেটা দেখে নেবো আগে। তাহলে প্রথমে দেখো মিথাইল অ্যামিনের ক্ষেত্রে মিথাইলে কি আছে? একটা প্লাস আই এফেক্ট কাজ করছে, এখানটায় প্লাস আই এফেক্ট কাজ করছে। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, এখানে দেখো বেনজিন আর NH2 মাঝখানে কিন্তু একটা CH2 চলে এসছে, তার ফলে এটা অনেকটা অ্যালিফ্যাটিক অ্যামিনের মতো আচরণ করবে। অর্থাৎ এই নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ারটা আছে বা যে ইলেকট্রন ঘনত্বটা আছে, ওটা কিন্তু এই বেনজিন রিংয়ের সাথে রেজোনেন্সে যেতে পারবে না, কারণ এখানে একটা CH2 গ্রুপ এসে গেছে। তো কি হবে না, এখানে তাহলে রেজোনেন্সে যেতে পারছে না, কিন্তু
উপরন্তু কি কাজ করছে না, এই ফিনাইল গ্রুপ যেটাকে বলে বেঞ্জিন রিং ফিনাইল গ্রুপ বলে, তো এর একটা মাইনাস আই এফেক্ট কিন্তু এখানে কাজ করছে, মাইনাস আই, অর্থাৎ এই ইলেকট্রন ডেন্সিটিকে টানছে। আর 3 নম্বরে আমরা জানি যে লোন পেয়ারটা রেজোনেন্সে যাবে বেঞ্জিন রিংয়ের সাথে, তাহলে এখানে প্লাস আর এফেক্ট কাজ করছে, প্লাস আর এফেক্ট কাজ করছে। তাহলে দেখো এখানে প্লাস আর এফেক্ট কাজ করার জন্য কি হচ্ছে, নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটিটা কমে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন ঘনত্বটা কমে যাচ্ছে, কারণ সেটা বেঞ্জিন রিংয়ের সাথে রেজোনেন্সে চলে যাচ্ছে। এখানে যদিও CH2 গ্রুপ আছে, তবুও ফিনাইল গ্রুপ থাকার জন্য তার কিছুটা মাইনাস আই এফেক্ট কাজ করছে, অর্থাৎ কিছুটা হলেও নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন ঘনত্বটা কমে যাচ্ছে। কিন্তু এখানে মিথাইল গ্রুপের সরাসরি প্লাস আই এফেক্ট কাজ করছে, তার মানে সবচেয়ে বেশি ইলেকট্রন ঘনত্ব এই নাইট্রোজেনের উপর আছে, তার মানে এ সহজে ইলেকট্রন ঘনত্বটা কাউকে দিয়ে দিতে পারবে, তার মানে সবচেয়ে বেশি ক্ষারকীয় ধর্ম দেখাবে হচ্ছে 1 নম্বরটা। তারপরে দেখো রেজোনেন্স আর ইন্ডাকটিভ এফেক্ট, এই দুটোর মধ্যে আমরা জানি রেজোনেন্সটা সবচেয়ে স্ট্রং এফেক্ট, অর্থাৎ রেজোনেন্সের ফলে কি হচ্ছে, লোন পেয়ারটা বা এর ইলেকট্রন ঘনত্বটা কি হচ্ছে, বেঞ্জিন রিংয়ের সঙ্গে ডিলোকালাইজ হয়ে যাচ্ছে, অর্থাৎ বেঞ্জিন রিংয়ের সাথে রেজোনেন্সে চলে যাচ্ছে। কিন্তু এর জাস্ট মাইনাস আই এফেক্ট, অর্থাৎ বন্ডের থ্রু দিয়ে ইলেকট্রনটাকে টানছে, তার মানে সব এর থেকে বেশি ইলেকট্রন ঘনত্ব কিন্তু এই নাইট্রোজেনের উপর আছে, কারণ এখানে ইন্ডাকটিভ এফেক্ট কাজ করছে। আমরা জানি রেজোনেন্স এফেক্ট ইজ মোর প্রমিনেন্ট, সবচেয়ে বেশি এফেক্টিভ দেন মাইনাস আই এফেক্ট, ঠিক আছে। অর্থাৎ এখানে এই নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি কিন্তু এই নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি থেকে বেশি, তাহলে এর সহজেই এর থেকে এর সহজেই ইলেকট্রন ডেন্সিটিটা অন্য কাউকে দিয়ে দিতে পারবে, তাহলে এরপরে বেশি ক্ষারীয় হবে কিন্তু 2, আর সবচেয়ে শেষে হবে 3। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে প্লাস আর এফেক্টের জন্য, যেটা রেজোনেন্স এফেক্টের জন্য কিন্তু এই নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্বটা কিন্তু একেবারেই কমে যাবে, কিন্তু এখানে জাস্ট মাইনাস আই এফেক্ট কাজ করছে, অর্থাৎ ও কী করছে, বন্ডের থ্রু দিয়ে ইলেকট্রনটাকে বেঞ্জিন রিংয়ের দিকে টানছে, সেই জন্য এই নাইট্রোজেনের থেকে এই নাইট্রোজেনের উপর কিন্তু ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে, কারণ আমরা জানি রেজোনেন্স এফেক্ট কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট, অনেক বেশি এফেক্টিভ দেন মাইনাস আই এফেক্ট, সেই জন্য এই নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটিটা কম হবে আর এই নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটিটা বেশি হবে। তাহলে যেহেতু বেশি হবে, তাহলে এর সাপেক্ষে এ বেশি ক্ষারীয় হবে, অর্থাৎ 2 নম্বরটা বেশি ক্ষারীয়, আর সবচেয়ে কম হবে 3 নম্বর। এরপরে দেখো আমরা এক্সাম্পল 4 নেব। এক্সাম্পল 4-এ এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তো এই 4টের মধ্যে আমরা ক্ষারকীয়তা ধর্মটা দেখার চেষ্টা করব যে কার কীরকম হবে। তো প্রথমে আমরা দেখে নেব যে প্রত্যেকটাতে কোথায় কি এফেক্ট কাজ করছে, সেটা আমরা প্রথমে দেখে নেব। তাহলে প্রথমেই দেখো প্রত্যেকটা নাইট্রোজেনের উপর একটা করে লোন পেয়ার আছে, আমরা জানি। তাহলে প্রত্যেকটা লোন পেয়ার এই বেঞ্জিন রিংয়ের সাথে রেজোনেন্সে যাবে, তাহলে এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কমন হয়ে গেল, প্রত্যেকেই একটা করে রেজোনেন্স দেখাচ্ছে, তাহলে এটা প্রত্যেকের ক্ষেত্রেই কমন, তাহলে এই এফেক্টটা আমরা বাদ দেবো। আদার্স কোনো এফেক্ট আছে কিনা দেখব। তাহলে সেটা কি না, এর যে প্রতিস্থাপকটা আছে অর্থাৎ সাবস্টিটুয়েন্ট আছে অর্থাৎ মিথাইল গ্রুপগুলো আছে, ওই মিথাইল গ্রুপগুলোর কোনো এফেক্ট আছে কিনা আমাকে দেখতে হবে এখানে। তাহলে দেখো এটা প্যারা পজিশনে যে মিথাইল আছে, তার মানে এখানে কি কি এফেক্ট কাজ করছে। প্রথম কথা তো প্যারা পজিশনে মিথাইল আছে মানে এখানে হাইপার কনজুগেশন এফেক্ট কাজ করছে, হাইপার কনজুগেশন প্লাস প্লাস আই এফেক্টও কাজ করছে, এই দুটো এফেক্ট একসাথে কাজ করছে এখানটা। আচ্ছা, এবার মেটা পজিশনে মিথাইল আছে, মেটা পজিশনে মিথাইল থাকলে আমরা জানি কি না
অনলি প্লাসা ইফেক্ট কাজ করবে, শুধুমাত্র প্লাসা ইফেক্ট কাজ করবে। হাইপার কনজুগেশন কিন্তু মেটা পজিশনে কাজ করে না, তাহলে শুধুমাত্র প্লাসা ইফেক্ট কাজ করছে। আচ্ছা, এখানে কোনো রকম এফেক্ট কাজ করছে না, কেউ ঠেলছে না এখানে, তাহলে এখানে হাইপার কনজুগেশন এফেক্ট প্লাসা এফেক্ট দুটো দিয়ে কিন্তু মিথাইল ইলেকট্রন ডেন্সিটি ওর দিকে ঠেলছে। এখানে প্লাসা এফেক্ট দিয়ে ইলেকট্রন ডেন্সিটি কিন্তু ঠেলছে মিথাইল, ঠিক আছে, আর এখানে কেউ ঠেলছে না। আর এটাতে কি কাজ করছে, এটাতেও একই কাজ হবে, হাইপার কনজুগেশন হবে। প্লাস প্লাসা ইফেক্ট কাজ করবে, তাহলে এখানেও দুটো এফেক্ট কাজ করছে, হাইপার কনজুগেশন প্লাসা ইফেক্ট। এবার প্রশ্ন হচ্ছে যে এইখানে কিন্তু একটা গল্প আছে, কি সেটা না, এখানে যেমন হাইপার কনজুগেশন প্লাসা এফেক্ট কাজ করছে, এখানে কিন্তু আরেকটা এফেক্ট কাজ করছে যেটা অনেক বেশি এফেক্টিভ বা অনেক বেশি প্রিডোমিনেন্ট এই দুটো এফেক্টের থেকে। সেই এফেক্টে কি, অর্থ এফেক্ট। অর্থ এফেক্ট, এই এফেক্টটা কিন্তু মানে যখন এই NH2 বেঞ্জিনিকের মধ্যে NH2 আছে, এই NH2 গ্রুপের অর্থ পজিশনে কোনো একটা গ্রুপ থাকবে, সেটা কিন্তু অর্থ এফেক্ট কাজ করে। এই অর্থ এফেক্টটা কিন্তু এই হাইপার কনজুগেশন বা প্লাসা এফেক্টের থেকে অনেক বেশি কার্যকর বা অনেক বেশি প্রিডোমিনেন্ট, অর্থাৎ এই দুটো এফেক্টকে ওভারকাম করে যাবে এই অর্থ এফেক্ট, ঠিক আছে। এবং এই অর্থ এফেক্টের জন্য কি হবে না, এর এই অর্থ সাবস্টিটিউয়েন্ট বা অর্থ যে প্রতিস্থাপকটা আছে, এটা এই প্যারা এবং মেটা প্রতিস্থাপকের থেকে খুব কম ক্ষারকীয়তা দেখাবে। এবার প্রশ্নটা হচ্ছে কিভাবে, সেটা আমরা দেখব কিভাবে এই অর্থ এফেক্টের জন্য এর ক্ষারকীয়তা এই দুটোর থেকে কমে যাচ্ছে। এর প্রশ্নটা হচ্ছে কিভাবে কমছে। দেখো, তাহলে এইটা ব্যাখ্যা করতে গেলে আমাদের কিন্তু অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্ব ব্যাখ্যা করতে হবে। এটা আমরা অ্যালিফেটিক অ্যামিনের ক্ষারকীয় ধর্ম ব্যাখ্যা করার সময় অলরেডি এটা আমরা আলোচনা করেছি, যে একটা ক্ষারের যেমন ক্ষারকীয়তাটা বিভিন্ন এফেক্টের দ্বারাও ব্যাখ্যা করা যায়, তেমনি ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্ব দিয়েও কিন্তু ওই ক্ষারের ক্ষারকীয়তাটা ব্যাখ্যা করা যাবে। তাহলে সেটা কীভাবে দেখো না, সাপোজ আমরা ধরে নিলাম যে RNH2 এটা একটা ক্ষার, এটা যখন H প্লাসের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ নাইট্রোজেন তার লোন পেয়ারটা H প্লাসকে দিয়ে দিলে তাহলে কি হবে, RNH3 প্লাস তৈরি হবে। তাহলে এইটা যদি একটা ক্ষার হয়, এইটা হবে কি, তার অনুবন্ধী অ্যাসিড। তাহলে এই অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্বের ওপর কিন্তু এর ক্ষারকীয়তাটা বা ক্ষারধর্মটা নির্ভর করছে। কারণ দেখো, এটা যত বেশি স্থায়ী হবে, তাহলে এই ক্ষার তত বেশি H প্লাসকে তার ইলেকট্রন দিয়ে এই পাশে যেতে চাইবে, এইটা তৈরি করতে চাইবে, তার মানে রিয়াকশানটা তত ফরওয়ার্ড দিকে যাবে, তার মানে এর ক্ষারকীয় ধর্ম তত বেশি, এর সহজে তত ক্ষারকীয় ধর্মটা দেখাবে। যদি এই অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্বটা যত বেশি হবে, তত এর ক্ষারধর্ম কিন্তু বাড়বে। তাহলে একইভাবে এই কনসেপ্টটাই যদি আমি এখানে লাগাই, তাহলে দেখো কি হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে আমি অনুবন্ধী অ্যাসিডটা তৈরি করি, ধরো H প্লাসকে তার ইলেকট্রনটা দিলে তাহলে কি হবে, এর ক্ষেত্রে যে অনুবন্ধী অ্যাসিডটা হবে সেটা কি হবে, এটা একটু ভালো করে যদি আঁকি ব্যাপারটা, তাহলে দেখো H এটা প্লাস, আর এখানে মিথাইল আছে। তাহলে একটা জিনিস দেখো, যে এই NH2টা প্রথমে কি ছিল বলতো, sp2 হাইব্রিডাইজ ছিল, অর্থাৎ এখানে যে নাইট্রোজেনটা সেটা sp2 হাইব্রিডাইজেশন ছিল তার। এবার যখন H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে গেল, তখন কি হয়ে গেল, sp3 হাইব্রিডাইজেশন, আর এই কার্বনটাও sp3 হাইব্রিডাইজেশন। এবার আমরা জানি যে sp3 হাইব্রিডাইজেশন যখন হয়ে যায়, তখন সেই গ্রুপটা কিন্তু প্লেনের মধ্যে থাকে না, সেটা আউট অফ প্লেন হয়ে যায়, ঠিক আছে। এবার আউট অফ প্লেন হয়ে যায় কেন না, সেটা চতুস্তলকীয় আকৃতির হয়, সেজন্য সেটা আউট অফ প্লেন হয়ে যায়, মানে একই প্লেনের মধ্যে থাকে না। তাহলে এটাও আউট অফ প্লেনে আছে, এটাও আউট অফ প্লেনে আছে। ফলে কি হবে দেখো, এই হাইড্রোজেনগুলোর সাথে এই হাইড্রোজেনের কি হবে, একটা
স্টেরিক ইন্টারাকশন কাজ করবে, অর্থাৎ একটা স্টেরিক এফেক্ট কাজ করবে, একটা ধাক্কাধাক্কি হবে এই হাইড্রোজেনগুলোর মধ্যে, যেহেতু সবাই আউট অফ প্লেন হয়ে আছে, ধাক্কাধাক্কি হবে। এই ধাক্কাধাক্কি হওয়ার ফলে কি হবে, এই অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্বটা কিন্তু কমে যাবে। এই অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্ব যদি কমে যায় তাহলে কি হবে না, এই ক্ষার এইচ প্লাসকে তার ইলেকট্রন দিয়ে কখনো এটা তৈরি করতে চাইবে না, তার মানে কিন্তু এর ক্ষারকীয়তাটা কমে যাবে। এইটাকে বলছে এসআইপি। এই যে ঘটনাটা ঘটছে এটাকে বলছে এসআইপি, আর এটাকেই বলছে অর্থ এফেক্ট। কারণ দেখো এর রেসপেক্টে এটা অর্থ পজিশনে থাকার জন্যই এই স্টেরি এফেক্টটা কাজ করছে, ধাক্কাধাক্কি। এবার এসআইপির ইংরেজিটা কি না, এসআইপি হচ্ছে স্টেরিক ইনহিবিশন অফ প্রোটোনেশন। প্রোটোনেশন মানে কি, এই ক্ষার যখন প্রোটোনেশন হচ্ছে, মানে এই ক্ষারের নাইট্রোজেনের সঙ্গে যখন হাইড্রোজেনটা যুক্ত হচ্ছে তাহলে প্রোটোনেশন হচ্ছে, কারণ ওর নাইট্রোজেন তার ইলেকট্রন ডেন্সিটি বা লোন পেয়ারটা এইচ প্লাসকে দিচ্ছে, তার মানে প্রোটোনেশন হচ্ছে নাইট্রোজেনে। ওই প্রোটোনেশনে বাধা হচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে, কে বাধা দিচ্ছে না, এই স্টেরিক এফেক্ট। ওই জন্য বলছে স্টেরিক ইনহিবিশন অফ প্রোটোনেশন। তো এইটাই হচ্ছে অর্থ এফেক্ট। এই অর্থ এফেক্টটা কাজ করার জন্যই এই অ্যামিনের ক্ষারকীয়তাটা কিন্তু সব অ্যামিনগুলোর থেকে কমে যাবে। ঠিক আছে, তাহলে সবচেয়ে কম ক্ষারকীয়তা তাহলে দেখা যাবে হচ্ছে এই অ্যামিনটার। যদিও এখানে হাইপার কনজুগেশন বা প্লাসা এফেক্ট দেখা যাচ্ছে, তবে এখানে অর্থ এফেক্টটা কিন্তু ইজ ভেরি প্রিডোমিনেন্ট এফেক্ট, যেটা হাইপার কনজুগেশন আর প্লাসাইকে ওভারকাম করে চলে যাচ্ছে। সেই জন্য অর্থ এফেক্টটাই তোমাকে এখানে কনসিডার করতে হবে। তাহলে সবচেয়ে কম বেসিসিটি কে দেখাবে বা সবচেয়ে কম ক্ষারকীয়তা কে দেখাবে, 4 নম্বরটা। এবার বাকি পড়ে রইল তিনটের মধ্যে তাহলে দেখো এখানে হাইপার কনজুগেশন প্লাসাই দুটো দিয়ে ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেনের ওপর আসছে, এখানে শুধুমাত্র প্লাসাই, আর এখানে কেউ ঠেলছে না। তার মানে সবচেয়ে বেশি ইলেকট্রন ঘনত্ব কোন নাইট্রোজেনের ওপর হবে, এই নাইট্রোজেনের ওপর, তারপরে হবে এই নাইট্রোজেনের ওপর, তারপরে হবে এই নাইট্রোজেনের ওপর। তার মানে সবচেয়ে বেশি সহজে ইলেকট্রন ডেন্সিটি দিতে পারবে এইচ প্লাসকে কে, এই নাইট্রোজেন। তাহলে সবচেয়ে বেশি ক্ষারকত্ব হবে 1-এর, তারপরে হবে 2-এর, কারণ 2-এ শুধুমাত্র প্লাসাই ইফেক্ট, এখানে হাইপার কনজুগেশন প্লাসাই দুটো একসাথে কাজ করছে, ফলে এখানে বেশি ইলেকট্রন ঘনত্ব বাড়বে। কিন্তু এখানে শুধুমাত্র প্লাসাই, সেই না ইলেকট্রন ঘনত্ব এর থেকে কম বাড়বে, এই নাইট্রোজেনের থেকে কম, তাই জন্য এটা দ্বিতীয় স্থান। আর 3 নম্বরে হবে এখানে অ্যানিলিন, যেটা কোনো কেউ ঠেলছে না, তাই জন্য এটা 3 নম্বর। আর 4 নম্বরটা সবার শেষে হবে, তার কারণ 4 নম্বরে অর্থ এফেক্ট কাজ করছে, এটা একটা স্পেশাল এফেক্ট, যে এফেক্টটার জন্য কিন্তু ওর ক্ষারকীয়তাটা বা ক্ষার ধর্মটা বাকি তিনটে অ্যামিনের থেকে কমে যাচ্ছে। তাহলে এটাই হবে এটার ব্যাখ্যা, খুবই ইন্টারেস্টিং ব্যাখ্যা, ভালো করে পড়ো। এরপরে আমরা নেব এক্সাম্পল 5, অর্থাৎ 5 নম্বর উদাহরণটা আমরা দেখব কিভাবে হচ্ছে। দেখো যে আমরা নিচ্ছি এরকম, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে এই 4টের মধ্যে আমরা দেখব যে কার ক্ষারকীয়তা কীরকম, আমরা তুলনা করব। তাহলে একইভাবে প্রথমে এফেক্টগুলো দেখে নেব, কোথায় কী এফেক্ট হচ্ছে। তাহলে প্রথম কথাই হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, তাহলে প্রত্যেকেই রেজোনেন্সে যাবে। তাহলে রেজোনেন্স এফেক্টটা প্রত্যেকের একটাই করে রেজোনেন্স এফেক্ট দেখতে পাচ্ছি, তাহলে প্রত্যেকটা কমন এফেক্ট, তাহলে ওটা বাদ দিয়ে দেবো, যেরকম আগেরটা আমরা করছিলাম। তো এর যে সাবস্টিটিউয়েন্টটা আছে বা প্রতিস্থাপকটা আছে তার কি এফেক্ট আছে আমাকে দেখতে হবে। এই NO2-র কি এফেক্ট আছে। তাহলে বলছে NO2 যখন কোনো অ্যারোমেটিক রিংয়ের সাথে বা অ্যারোমেটিক বেঞ্জিন রিংয়ের সাথে যুক্ত থাকবে তখন কী কী এফেক্ট দেখাতে পারে, দুটো এফেক্ট। এক হচ্ছে -R, যেটা হচ্ছে খুবই স্ট্রং, আর আরেকটা হচ্ছে -I, এই দুটো এফেক্ট দেখাতে পারে। তো যখন প্যারা পজিশনে আছে তখন দুটো এফেক্টই আমরা দেখতে পাবো। -R অর্থাৎ রেজোনেন্স দিয়ে কি করবে, ওই ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে। আর আরেকটা এফেক্ট দেখতে পাবো কি, -I
তবে এখানে মাইনাস আইটা উইক আর মাইনাস আরটা হচ্ছে স্ট্রং হবে। বুঝা গেল? এবার এটার ক্ষেত্রে কি না, আমরা জানি মেটা পজিশনে রেজোনেন্স এফেক্ট কাজ করে না, তাহলে মেটা পজিশনে অনলি মাইনাস আই, শুধুমাত্র মাইনাস আই দেখতে পাবো, শুধুমাত্র মাইনাস আই। আর আমরা এটা জানি যে কোনো রেজোনেন্স এফেক্ট ইজ অলওয়েজ প্রিডমিনেন্ট দেন ইন্ডাকটিভ এফেক্ট। যে রেজোনেন্স এফেক্ট যে কোনো, সেটা প্লাস আর হোক বা মাইনাস আর, সেটা সবসময় কিন্তু বেশি কার্যকর দেন ইন্ডাকটিভ এফেক্ট। সেটা মাইনাস আই হতে পারে বা প্লাস আই হতে পারে, তার থেকে কিন্তু রেজোনেন্স এফেক্টটা বেশি কার্যকর অলওয়েজ। এবার 3 নম্বরের ক্ষেত্রে কেউ টানছে না, কোনো নাইট্রো গ্রুপ নেই, তাহলে এখানে যেমন মাইনাস আই এফেক্ট দিয়ে এ ইলেকট্রনটাকে টানছে, আর এ মাইনাস আর আর মাইনাস আই দুটো দিয়েই টানছে, কিন্তু এখানে কোনোভাবে কেউ টানছে না। আর এটার ক্ষেত্রে আমরা জানি যে অর্থ পজিশনে আছে, তার মানে এখানেও মাইনাস আই, মাইনাস আর আর মাইনাস আই দুটোই কাজ করবে এর ক্ষেত্রে। কিন্তু আমরা জানি, বলছি যে বেঞ্জিন রিংয়ের সঙ্গে যখন ডাইরেক্টলি NH2 গ্রুপ যুক্ত থাকবে, তখন তার অর্থ পজিশনে যদি কোনো সাবস্টিটুয়েন্ট থাকে বা প্রতিস্থাপক থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু সেখানে একটা স্পেশাল এফেক্ট কাজ করে, যেটা বাকি এফেক্টগুলোকে ওভারকাম করে যায়। ঠিক আছে, বাকি এফেক্টগুলোর থেকে বেশি কার্যকরী, সেটা হচ্ছে অর্থ এফেক্ট। তাহলে এখানে কিন্তু অর্থ এফেক্ট কাজ করবে। তাহলে অর্থ এফেক্টের জন্য ওর ক্ষারকীয়তাটা সবার থেকে কমে যাবে, এই তিনটের থেকেই কমে যাবে ওর ক্ষারকীয়তাটা। আমরা দেখছি অর্থ এফেক্টটা আমরা অলরেডি দেখে নিয়েছি কি হয় অর্থ এফেক্টে। তাহলে সবচেয়ে কম ক্ষারকত্ব তাহলে হয়ে গেল 4 নম্বরের, সবচেয়ে কম। 4 নম্বরটাকে সবচেয়ে কমে করে দিলাম। এবার শুধু এই তিনটের মধ্যে দেখলেই হবে যে কী হবে। এই তিনটের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি কি, দেখো না, এখানে কেউ টানছে না, এখানেও টানছে, এখানেও টানছে। তাহলে এই দুটো জায়গাতেই যদি টানে, তাহলে দুটো জায়গাতেই নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ঘনত্বটা কমবে। কিন্তু এখানে কেউ টানছে না, তাহলে নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ঘনত্বটা বেশি থাকবে এই দুটোর থেকে। তার মানে সবচেয়ে বেশি ক্ষারকীয় ধর্ম দেখাবে হচ্ছে 3 নম্বরটা। এটা ক্লিয়ার হল? এবার হচ্ছে এই দুজনের মধ্যে কে, তাহলে এই দুজনের মধ্যে এরও টানছে, এও টানছে, এও টানছে, কিন্তু এর টানার পরিমাণটা বেশি। কেন না, এর মাইনাস আর কাজ করছে। আমরা জানি রেজোনেন্স এফেক্ট ইজ অলওয়েজ প্রিডমিনেন্ট বা বেশি কার্যকরী দেন মাইনাস আই, মানে ইন্ডাকটিভ এফেক্টের থেকে রেজোনেন্স এফেক্ট সবসময় বেশি কার্যকরী। তার নিশ্চয়ই মাইনাস আর যেহেতু এখানে কাজ করছে, মাইনাস আর আর মাইনাস আই, তাহলে মাইনাস আরটা বেশি প্রিডমিনেন্ট দেন মাইনাস আই। তাহলে এখানে শুধুমাত্র মাইনাস আই, এখানে দুটো এফেক্ট, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে সবচেয়ে বেশি টানাটা এখানেই হচ্ছে। তার মানে এই নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ঘনত্বটা কিন্তু সবচেয়ে কম হবে, আর এর থেকে এই নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ঘনত্বটা একটু হলেও বেশি হবে। তার মানে সেই হিসাবে বলতে গেলে তাহলে এরপরে আসবে হচ্ছে 2, তারপরে হবে 1। তাহলে এইটাই হচ্ছে আমাদের ক্ষারকীয়তার ক্রম, যেখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ক্ষারকীয় হচ্ছে অ্যানিলিনটা, যেখানে কেউ টানছে না। তারপরে আসছে তোমার হচ্ছে 2 নম্বরটা, যেখানে শুধুমাত্র মাইনাস আই এফেক্ট দেখতে পাচ্ছি। তারপরে আসছে 1 নম্বরটা, যেখানে দুটো এফেক্ট দেখতে পাচ্ছি, মাইনাস আর মাইনাস আই। তবে মাইনাস আরটা স্ট্রং, আর মাইনাস আরটা স্ট্রং হচ্ছে। এবং শুধু তাই নয়, যেহেতু আমরা জানি যে রেজোনেন্স এফেক্ট সবসময় বেশি কার্যকরী ইন্ডাকটিভ এফেক্টের থেকে, তাহলে কিন্তু এর টানাটা অনেক বেশি দেন দিস। তাহলে সেই জন্য কি হচ্ছে না, তারপরে আসবে 1 নম্বরটা, আর সব শেষে চলে যাবে হচ্ছে 4 নম্বরটা, যেখানে অর্থ এফেক্টের জন্য সবগুলোর থেকে ওর ক্ষারকীয়তাটা কিন্তু কমে যাচ্ছে। স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। এই ক্লাসে আমরা এই টপিকের ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করলাম। এর পরের পার্টটা আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে এবং আমাদের পাশে থাকো।